ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ছোঁয়া গারো পাহাড়ের কোল ঘেঁষে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির এক বিস্তীর্ণ জনপদ শেরপুর। প্রকৃতি যেন তার রূপ ও সৌন্দর্য দুটোই উজাড় করে সাজিয়েছে শেরপুরকে। শেরপুরের প্রতিটি জনগোষ্ঠীরই রয়েছে ঐতিহ্যপূর্ণ সামাজিকতা। মুক্তিযুদ্ধেও শেরপুরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। 1971 সালের 7 ডিসেম্বর শেরপুর শত্রুমুক্ত হয়। শেরপুর জেলার বহুমাত্রিক রূপ সারা বছরই পর্যটকদের টেনে নিয়ে আসে এখানে। আজকের পর্বে চেষ্টা করব শেরপুরের সংক্ষিপ্ত ইতিহাস, দর্শনীয় স্থান, সৌন্দর্য ইত্যাদি তুলে ধরার। চলুন দেরি না করে শুরু করা যাক। শেরপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1829 থেকে 2015 সাল পর্যন্ত শেরপুর ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলার আয়তন 1363.76 বর্গ কিলোমিটার। পূর্বে শেরপুর জেলা ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি থানা ছিল। 1978 সালে শেরপুরকে জামালপুর জেলার মহকুমা করা হয়। 1984 সালের 22 ফেব্রুয়ারি শেরপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শেরপুর 5টি উপজেলা, 4টি পৌরসভা, 52টি ইউনিয়ন, 458টি মৌজা, 678টি গ্রাম ও 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। রাজধানী ঢাকা থেকে 183 কিলোমিটার উত্তরে অবস্থিত শেরপুর শহর। পূর্বে শেরপুর যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া দিয়ে পার হতে হতো। খেয়া পারাপারের জন্য 10 কাহন করি নির্ধারিত ছিল বলে এই এলাকা 10 কাহনিয়া নামে পরিচিতি লাভ করে। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাওয়ালের গাজী ঈসা খানের বংশধর থেকে 10 কাহনিয়া এলাকা দখল করে নেওয়া হয়। 10 কাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নামানুসারে শেরপুর নামে নামকরণ করা হয়। অন্য একটি মতে একসময় শেরপুর এলাকাটি গারো পাহাড় ও বিভিন্ন টিলা এবং ঘন জঙ্গল দিয়ে আচ্ছাদিত ছিল। সেখানে প্রচুর বাঘ ছিল। সে মতে বাঘকে শের এবং স্থানকে পুর নামে অভিহিত হতো। এই দুইয়ে মিলে শেরপুর নামকরণ করা হয়। শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত। আমরা খুব ভোরে রওনা করি শেরপুরের উদ্দেশ্যে। ঢাকার মহাখালী থেকে সারাদিনই ঢাকা শেরপুরের বাস পেয়ে যাবেন। মহাখালী, বিমানবন্দর, টঙ্গী, গাজীপুর যে কোনো জায়গা থেকে এই বাসগুলোতে উঠতে পারবেন, যেহেতু তাদের কোনো নির্দিষ্ট কাউন্টার নেই। ঢাকা থেকে শেরপুর পর্যন্ত ভাড়া নিবে জনপ্রতি 300 টাকার মতো। আমরা 4 ঘন্টার মধ্যে চলে আসি শেরপুর শহরে। শেরপুর শহরের রাস্তাগুলো অনেকটা পুরান ঢাকার মতো সরু। শহরের যানবাহন হিসেবে অটোর আধিক্যই চোখে পড়ে। শহরে খানিকটা সময় ঘোরাঘুরি করে আমরা চলে আসি শাপলাতে, যেখান থেকে আমরা সিএনজিতে করে চলে আসি ঝিনাইগাতি। শাপলা থেকে ঝিনাইগাতি আসতে জনপ্রতি ভাড়া নেয় 40 টাকা। গজনি এবং মধুটিলা যাওয়ার জন্য চাইলে শাপলার এখান থেকেও সিএনজি রিজার্ভ করতে পারেন। আমরা ঝিনাইগাতি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। ঝিনাইগাতি থেকে অটো অথবা সিএনজি যে কোনো মাধ্যমেই যেতে পারবেন গজনি অথবা মধুটিলা ইকো পার্ক। ঝিনাইগাতি এসে মিশে যায় গ্রামীণ পরিবেশে। ডিপ টিউবওয়েলে গোসল করা, গ্রামীণ জনপথে হেঁটে হেঁটে প্রকৃতির মধ্যে প্রথম দিন উপভোগ করি আমরা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার এই রূপ, গ্রামের প্রকৃতির মতো প্রতিটি মানুষই পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আবদ্ধ। এই অপরূপ চিত্র দেখে কবি বন্দে আলী মিয়ার কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। দ্বিতীয় দিন ঝিনাইগাতি থেকে আমরা জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি গজনি অবকাশ কেন্দ্রে। রাতে ঝড় বৃষ্টি হয়, বিদ্যুৎ ছিল না আমরা যেখানে ছিলাম, যে কারণে ঝিনাইগাতি বাজারে এসে আলামিন ভাইয়ের দোকানে প্রয়োজনীয় ডিভাইসগুলো চার্জ দিয়ে রওনা দিতে দিতে দুপুর 1টা বেজে যায়। এই জন্য আমাদের পরিকল্পনা থেকে একটি স্পট বাদ দিতে হয়। ঝিনাইগাতি থেকে গজনি কাছে এবং নন্নি থেকে মধুটিলা কাছে। ঝিনাইগাতি কিংবা নন্নি আপনার সুবিধানুসারে যে কোনো স্থান থেকে গজনি অবকাশ কেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক একদিনেই ঘুরে আবার ঢাকা চলে আসতে পারবেন। গজনি অবকাশ কেন্দ্রে যেতে দুই পাশে সারি সারি গাছের অপরূপ দৃশ্য আপনার চোখে ধরা পড়বে। গজনি অবকাশ কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। এছাড়া মোটর বাইকের ক্ষেত্রে 50 টাকা,
সিএনজির জন্য 100 টাকা, অটো 130 টাকা, প্রাইভেট কার 200 টাকা, মাইক্রো 300 টাকা এবং বড় বাসের ক্ষেত্রে 700 টাকা দিতে হবে যাত্রীসহ প্রবেশের জন্য। অর্থাৎ বাস নিয়ে 700 টাকা প্রদান করলে বাসের সকল যাত্রীর টিকিট এই 700 টাকাতেই হয়ে যাবে। গজনি অবকাশ কেন্দ্রের প্রবেশের পর রাইড এবং স্পটগুলো আলাদা আলাদাভাবে পৃথক করা, যেখানে উঠতে কিংবা প্রবেশ করতে আলাদা করে টিকিট কাটতে হবে। রাইড এবং অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, প্যাডেল বোট, ঝুলন্ত ব্রিজ, কেবল কার, গারোমা ভিলেজ ইত্যাদি। এই সমস্ত দর্শনীয় স্পটগুলোতে ঘুরতে গেলে ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মুহূর্তে এরা আপনার অসংখ্য ছবি তুলে ফেলবে, তাই সম্ভব হলে এদের এড়িয়ে চলুন অথবা পরিষ্কারভাবে কথা বলে তারপর ছবি তুলুন। গজনি অবকাশ কেন্দ্র নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব বিস্তারিত বিষয় নিয়ে। ওয়াচ টাওয়ার থেকে গজনি অবকাশ কেন্দ্র এবং এর আশেপাশের সুন্দর একটি ভিউ দেখতে পারবেন, যেখানে উঠতে জনপ্রতি 20 টাকা খরচ করতে হবে। আপনি প্রথমবার আসলে ওয়াচ টাওয়ার এবং ঝুলন্ত ব্রিজ এই দুইটি অ্যাক্টিভিটি উপভোগ করতে পারেন। আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে কেবল কারে উঠেছিলাম, যে রাইডটি আমাদের হতাশ করেছে। চাইলে প্যাডেল বোট রাইডটিতে উঠতে পারেন, তবে এর মূল্য আমার কাছে অন্য যে কোনো স্থান থেকে অনেক বেশি মনে হয়েছে, যেখানে তারা 20 মিনিটের জন্য 200 টাকা নির্ধারণ করেছে। চলুন 1 মিনিটে গজনি অবকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখে নেই। গজনি থেকে মধুটিলা ইকো পার্কে যাওয়ার জন্য আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে অটো ভাড়া করি। এখানে অটো ভাড়া নিয়ে বেশ দর কষাকষি করতে হয় আমাদের। আপনারা চাইলে সারাদিনের জন্য অটো অথবা সিএনজি রিজার্ভ নিয়েও ঘুরতে পারেন। এক্ষেত্রে 1000 থেকে 1200 টাকার মতো খরচ করতে হবে। এখানে প্রবেশের মূল্য 100 টাকা করে অর্থ বিভাগের মতামত দেওয়া থাকলেও মূলত প্রবেশের মূল্য জনপ্রতি 50 টাকা করে নিয়ে থাকে। আমরা এই মূল্য আরও কিছুটা কমিয়ে ভিতরে প্রবেশ করি। এখানে প্রবেশের পর কিছু দূর আসলে স্থানীয়দের খেলনার দোকান চোখে পড়বে। প্রবেশের পর সোজা রাস্তা ধরে এগিয়ে আসলে পেয়ে যাবেন স্টার ব্রিজ। স্টার ব্রিজে আসার পথে আমরা এখানকার স্থানীয় বাচ্চাদের দোকান থেকে বিভিন্ন উপকরণের সংমিশ্রণে তৈরি ভর্তা খেয়ে নেই। ভ্রমণের সময় অবশ্যই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। মধুটিলা ইকো পার্কটি যেহেতু অনেকটা নির্জন এলাকা, তাই এখানে দল বেঁধে আসার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাঝে মধ্যে এখানে হাতির আক্রমণ হয়ে থাকে। স্টার ব্রিজ পার হয়ে সিঁড়ি বেয়ে কিছুটা পথ উপরে ওঠার পর চোখে পড়বে ওয়াচ টাওয়ার। এখানে উঠতে জনপ্রতি 20 টাকা নিবে। যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন তবে কথা বলে এই টাকার পরিমাণ কিছুটা কমাতে পারবেন। উপরে উঠে দূরবীন ভাড়া নিতে পারবেন আশেপাশের প্রকৃতি দেখতে। দূরবীন ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা জনপ্রতি 10 টাকা করে ভাড়া নিয়েছিলাম দামাদামি করে। আমাদের দলটি ছোট হওয়ায় আমরা টিলা বা পাহাড়গুলো খুব ভালো করে ঘুরে দেখতে পারিনি নিরাপত্তার স্বার্থে। বন বিভাগের উচিত পার্কটির পরিবেশ দর্শনার্থীদের জন্য আরও বেশি নিরাপদ করা। মধুটিলায় দিনে ব্যবহারের জন্য রয়েছে রেস্ট হাউস, তবে এখানে রাত্রি যাপন করা যায় না এবং রেস্ট হাউস ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয়। ঢাকা থেকে একদিনেই মধুটিলা ইকো পার্ক এবং গজনি অবকাশ কেন্দ্র ঘুরে চলে আসতে পারবেন খুব সহজেই। এজন্য আলাদা করে রাত্রি যাপন করতে হবে না আপনাকে। তবে যদি রাত্রি যাপন করতে চান তবে শেরপুরে কিছু রিসোর্ট রয়েছে যেখানে থাকতে পারেন, অথবা শহরেও থাকতে পারেন। একদিনে গজনি অবকাশ কেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক ঘুরে আসতে চাইলে খুব ভোরে বাসে উঠে চলে আসবেন ঝিনাইগাতি অথবা নন্নি। সেখান থেকে অটো অথবা সিএনজিতে করে খুব সহজেই ঘুরে সন্ধ্যা অথবা রাতের বাসে করে আবার ঢাকা চলে আসতে পারবেন। সময় থাকলে পানিহাটা ঘুরেও আসতে পারেন। চলুন 1 মিনিটে মধুটিলা ইকো পার্কের সৌন্দর্য দেখে নেই।
মধুটিলা ইকো পার্কের পর আমাদের পরিকল্পনা ছিল পানিহাটা যাওয়ার, যেই স্থানটি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। মধুটিলা এবং গজনি ঘুরে দেখার পর আপনাদের হাতে সময় থাকলে ঘুরে যেতে পারেন পানিহাটা। মধুটিলা ইকো পার্ক এবং গজনি অবকাশ কেন্দ্র শেরপুরের মূল দর্শনীয় স্থান হলেও মধুটিলা ইকো পার্ক এবং গজনি অবকাশ কেন্দ্র ব্যতীত শেরপুরে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য শের আলী গাজীর মাজার, বারোদুয়ারি মসজিদ, ঘাগরা লস্কর খান মসজিদ, মাই সাহেবা জামে মসজিদ, পানিহাটা, নয়াআনি বাজার নাট মন্দির, নালিতাবাড়ির বিখ্যাত রাবার ড্যাম, 9 আনি, আড়াই আনি এবং 3.25 আনি জমিদার বাড়ি ইত্যাদি। শেরপুরে আসলে শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী ছানার পায়েসের স্বাদ নিতে ভুল করবেন না। জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরের আবেদনের প্রেক্ষিতে 2024 সালের 2রা ডিসেম্বর শেরপুরের ছানার পায়েস জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা লাভ করেছে। এছাড়াও 2023 সালের 12ই জুন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে তুলসীমালা চাল। বর্তমানে শেরপুর জেলার ব্র্যান্ডিং সুগন্ধি চাল তুলসীমালা। দেশের বিভিন্ন জেলায় নানা প্রজাতির সুগন্ধি চাল উৎপাদিত হলেও শেরপুরের তুলসীমালা চাল গুণ, মান ও সুগন্ধে অনন্য। শেরপুরের সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।